তো কি বলবো, সকালবেলা আমি কিছু বুঝতে পারছি না। তো খুব খারাপ একটা ঘটনা ঘটে গেছে আমাদের সাথে। কালকে রাত্রে কালকে রাত্রে 2:30টার পর থেকে মনে হচ্ছে আমার ফোনে প্রায় 27-30 বার কল হয়েছে। এমন একটা মানে সবাই ফোন করছে, সাইলেন্ট ছিল, ফোনটা ধরা যায়নি। তো খুব খারাপ একটা ঘটনা ঘটে গেছে, সকালবেলায় শুনছি। মানে কি বলবো, মানে কিছুই বুঝতে পারছি না যে আমাদের সাথে এরকম কেন ঘটছে। ঠিক আছে, তো তোমাদের সাথে পরে শেয়ার করছি। চলো, এখন তেমন পরিস্থিতি নেই, এখন কিছু বলছি না, পরে শেয়ার করছি। চলো। 6 hours later. সকালবেলা সেই যে তোমাদেরকে বললাম যে আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো কি দুর্ঘটনা ঘটে গেছে সেটা তোমাদেরকে আমি এখন বলবো। আর মনের অবস্থা তেমন একটা ভালো নেই, কারণ হচ্ছে জানোই তো যে কিছুদিন আগে হচ্ছে তোমাদেরকে একটা দুঃসংবাদ দিয়েছিলাম, যেটা হচ্ছে আমার আমার ঠাম্মা মারা গেছিল। তো সেই শোকটা এখনো ভুলতে পারিনি। সত্যি খুব কষ্ট হয় মাঝে মাঝে, কি বলবো। সবাই তো আর চিরদিন থাকে না, আমরাও একদিন চলে যাব। তো কেউই পৃথিবীতে চিরস্থায়ী নয়। ওটা শুনে আমার খুব খারাপ লাগছে, খুব কষ্ট লাগছে। কি করব, মানে কান্না করেও তো মানে কিছু হবে না, তাই না? তোমরা দেখেছো যে কিছু মাস আগে আমার ঠাম্মা মারা যাওয়ায় আমরা ওই ভাড়া বাড়িতে ছিলাম। ভাড়া বাড়িতে থাকাকালীন আমাদের যাওয়া হয়নি। আর তখন আমাদের এমন একটা অবস্থা ছিল, মানে আমরা কিছুতেই যেতে পারছিলাম না। আর গেলেও আমরা দেখতে পারতাম। এমন একটা জায়গায় আছি যেখানে আমার বিয়ে হয়েছে, নিজের দেখে বিয়ে করেছি, ঠিক আছে? এত দূরে বিয়ে করেছি আমি যে নিজের আত্মীয় স্বজনের কিছু হয়ে গেলে হঠাৎ করে আমি কোনো সময় যেতে পারবো না তাদের কাছে। এর থেকে কষ্ট আর বোধহয় মানে পৃথিবীতে আর কিছু নেই। কালকে যেমন নর্মালি আমরা খেয়ে দিয়ে ঘুমাই, তেমনি ঘুমিয়েছি। আর কালকে অনেক রাত করেও এমনিতেই ঘুমিয়েছি, যেমন হচ্ছে 11টা 12টা এরকম বেজে গেছে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম। আর প্রতিদিন যেমন আমার ফোনটা সাইলেন্ট করা থাকে, তেমনি সাইলেন্ট করা ছিল। কোনো সময় আমার ফোনটা হচ্ছে সাইলেন্ট খোলা থাকে না, ঠিক আছে, সাইলেন্ট করা থাকে। তো প্রতিদিনকার মতন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে ওই রকম ফোনটা সাইলেন্ট করা করা অবস্থায় আমরা মানে রেখে দিয়ে তারপরে ঘুমিয়ে পড়ি, ঠিক আছে। দাঁড়াও, ফোনটা রাখি। সকালবেলা যেই ঘটনাটা ঘটলো আমাদের সাথে, মানে আমরা কোনোদিন সত্যি কল্পনা করতে পারিনি, আমাদের কল্পনার বাইরে যে এইরকম ঘটনা একটা ঘটে যাবে আমাদের সাথে। মানে এত মারাত্মক একটা ঘটনা ঘটে যাবে। কিছুদিন আগে শুনেছো যে আমার ঠাম্মা মারা গেছে, মানে সেই কষ্টটা সত্যি যে কতটা আঘাত পেয়েছি, এটা হয়তো মানে কাউকে প্রকাশ করতে হয়তো পারবো না আমি, কিন্তু আমার ভেতরে যে কষ্টটা, কিন্তু সেই কষ্টটা কিন্তু একা আমি ছাড়া কেউ জানে না। একা আমি জানি আর আমার ভগবান জানে যে আমি কতটা কষ্ট পেয়েছি। এই সকালটার আশা ছিল না। মানে তোমাদেরকে কিরকম করে বলবো আমি বুঝতে পারছি না, যে কিরকম করে বলবো। আমার ভেতরটা বাড়ি কেঁপে যাচ্ছে, বলতে যাচ্ছে আর ভেতরটা বাড়ি কেঁপে যাচ্ছে। এমন ভগবান না করুক এইরকম ঘটনা যেন আর কারোর সাথে না ঘটে। সত্যি এইরকম কষ্ট আর নিতে পারছি না, মানে নিজের আত্মীয়দের এইরকম কষ্ট আমি নিতে পারছি না। সকালবেলা আমি ফোনটা খুলে দেখি আমার ফোনে 27 বার কল, মিসড কল। 3জন ট্রাই করেছে আমাকে, কিন্তু কেউই পায়নি। হঠাৎ করে সকালবেলা উঠে মানে চমকে গেছি যে ভাই ফোন করেছে কিসের জন্য, এতবার, তা বলে মিসড কল হয়ে আছে। সঙ্গে সঙ্গে আমি ফোন করি, যে আমার মেজদিকে ফোন করি, ঠিক আছে, যে আমাকে ফোন করেছিল রাত্রেবেলা। তো আমার মেজদিকেই ফোন করেছিলাম প্রথমে। তো মেজদি থেকে খবরটাই পাই। প্রথমে আমি জিজ্ঞেস করলাম, কি রে, কি ব্যাপার, এত সকাল সকাল ফোন করছিস? বাবা ফোন করছে, ভাই ফোন করছে, তুইও ফোন করেছিস, কি ব্যাপার সকাল সকাল এত? কিছু হয়েছে কারোর? কি হয়েছে, কি ব্যাপার? আমি কিছু বুঝতে পারছি না। না, আমার একটা ভেতরে না ভয় কাজ করছিল যে হঠাৎ করে এতজন ফোন করছে, এতবার মিস কল। তাও মানে স্বাভাবিক একটা ফোন করলে কি বলতো, একবার কি দুবার করবে, তাছাড়া বেশিবার করবে না কেউ। তা ওখানটায় দেখছি মানে 27 বার মিসড কল। মানে হঠাৎ করে আমি মানে একটা চমকে গেলাম যে কি ব্যাপার, কি হয়েছে, হ্যাঁ, ঘটনাটা কি। তারপরে ওকে জিজ্ঞেস করলাম, তো দিদি বললো যে এই ব্যাপার, যে কাল রাতে দাদু মারা গেছে, আমার মামা বাড়ির দাদু আর নেই, মারা গেছে, জানো তো। যখন খবরটা পাই, তখন বুকের মধ্যে একটা ধড়াস করে উঠলো, যেন কি একটা না হয়ে গেল। আমি আবার দিদিকে জিজ্ঞেস করলাম, আমি বলছি কি মজা করছিস তুই?
আর কি হবে, কিরকম ভাবে মানে হঠাৎ করে, এ তো মানে অবাস্তব কাণ্ড না? মানে একটা স্বাভাবিক মানুষ, একটা সুস্থ সবল মানুষ খাওয়া-দাওয়া করেছে, খাওয়া-দাওয়া করছে, তারপরে ঘুরে বেড়াচ্ছে। আমি যখন বাবার বাড়িতে যাই তখন দাদু ফোন করে জিজ্ঞেস করে যে, "কবে আসছিস?" হ্যান-ত্যান সবকিছু ঠিকঠাক। এই তো মাঝে, মাঝে দিদিমাকে যখন দিদাকে আমার দিদাকে যখন ফোন করি তখন দাদুর কথা জিজ্ঞেস করি। দিদা বলে যে, দাদু ভালোই আছে। খাচ্ছে-দাচ্ছে, ঘুরছে-ফিরছে, কোনো ব্যাপার না, কোনো অসুবিধা নেই।" হ্যাঁ, মানে এটা একটা মানে অবাস্তব কাণ্ড। না হঠাৎ করেই মৃত্যু। মানে আমি মানে বুঝতেই পারছি না যে কি ব্যাপার? আর আমাদের এই কয়েকদিনের মধ্যে ওই বাড়িতে যাওয়ার একটা প্ল্যান ছিল। আমি তোমাদের দাদাভাইকেই বলছিলাম যে, "কয়েকদিন তুমি আমাকে ওই বাড়িতে দিয়ে আসো। আমি একটু রেস্ট করি। এখানে থাকলেও তো তেমন একটা রেস্ট হবে না, তাই না? আর ওইখানটায় থাকলে কি বলো তো একটু মানে ওখানে থাকলে আমার পুরোপুরি রেস্ট। সত্যি আমি কোনো কাজই করি না ওই ঘরে গিয়ে। করতে দেয় না মা। আগাগোড়াই কোনোদিন করতে দেয় না। তো এটাই আমাদের প্ল্যান ছিল যে ওই বাড়িতে যাব, ঠিক আছে? তো তোমাদের দাদাভাই বলছিল, "ঠিক আছে এখন হাতে পয়সা নেই, তাহলে কয়েকদিন পরে নিয়ে যাব তোমাকে।" তো ও বলছিল, "ঠিক আছে।" ওই আমিও সেই ভেবেই আছি যে ঠিক আছে তুমি দিয়ে আসবা আর মামার বাড়িতে একবার গিয়ে তোমাকে একবার দাদু দিদাদেরকে দেখিয়ে দিয়ে আসবো। মামার বাড়িটা তোমাকে দেখিয়ে দিয়ে আসবো। আমাদের বিয়ের ৫ বছর হয়ে গেল। আর আমার বরকেই আমার দাদু দেখতে পায়নি, জানো তো? কারণ আমরা যতবারই যাই মানে হাতে সময় না নিয়েই চলে যাই। মানে তোমার দাদাভাই ২-১ দিন থেকে চলে আসে। ওই বাড়িতে যাওয়ার আর সময় হয় না। মানে মামার বাড়িতে। তো মামার বাড়িতে গেলে তখন আমি আর মা যাই। নয়তো এই তো সোনাই হয়েছিল। সোনাই হওয়ার পরে একবার নিয়ে গেছিলাম। কিন্তু তোমাদের দাদাভাইও এখনো পর্যন্ত আমার মামার বাড়ি দেখেনি। আমার দাদু বহুবার বলেছে, দিদিমাও বহুবার বলেছে যে, "একবার নাতজামাইকে নিয়ে আসিস, নাতজামাইকে নিয়ে আসবে।" ওকেও বারে, বারে বলে যে, "তুমি এসো আমাদের বাড়িতে।" কিন্তু কি করব, এই যে কপালে না থাকলে যা হয়। আজকে ৫ টা বছর আমার বিয়ে হয়ে গেল। আমার দাদুই দেখতে পেল না আমার বরকে, জানো তো? কত ইচ্ছা ছিল আমার বরকে দেখার তার। আমাদের বাড়ির প্রত্যেকটা মেয়ের বরকে আমার দাদু, দিদিমা সবাই দেখেছে। সবাই গেছে আমার মামার বাড়িতে, জানো তো? কিন্তু আমার বরই যেতে পারল না। মানে এমন ভাগ্য আমাদের, এমন কপাল। আমার দাদুকেই দেখতে পারল না সে। আমার দাদু কেমন মানুষ সেই দেখতেই পারল না। তো ওটাই ভেবে আর কি বেশি কষ্ট হচ্ছে যে মানে সুস্থ সবল মানুষটা কিভাবে চলে যেতে পারে আমাদেরকে ছেড়ে, তাই না? আর আমার ভাগ্যটা দেখো, আমার কপালটা দেখো যে মানে বিয়ে হওয়ার পর থেকে মানে কারোর কিছু হলে আমি হুট করে যেতেই পারি না। কতজনের কত অসুখ হয়, দেখতেও যেতে পারি না। আবার দেখো আমার ঠাম্মাও মারা গেল, ঠাম্মাকেও দেখতে যেতে পারলাম না। তারপরে এই দেখো আবার দাদু চলে গেল। দাদু চলে গেল, দাদুকেও দেখতে যেতে পারলাম না। আমার এত পোড়া কপাল, জানো তো? আমার এত পোড়া কপাল, ভাগ্যে কিছু নেই আমার। পোড়া কপালে কিছু নেই, জানো তো? কিচ্ছু নেই পোড়া কপালে। মামা বাড়ির দাদু দিদা মামাদের প্রতি একটা আলাদাই টান থাকে, জানো তো? কারণ কি বলতো, আমরা না, আমার প্রায় ২-২.৫ বছর বয়স, সেই থেকে আমি যখন ৯ বছর হই, বাকি সময়টা মানে ২.৫ বছর, ধরো ২.৫ বছর থেকে আমার যখন ৯ বছর হয়, এই মাঝখানে যে বাকি সময়টা, সেই পুরো সময়টা আমরা মামার বাড়িতে কাটিয়েছি। খেলাধুলো থেকে, দাদুর কাঁধে চড়া থেকে, তারপরে হচ্ছে মামা বাড়ি খেলাধুলো থাকা। মামাদের না জানো তো বিশাল বড় বাড়ি ছিল, বিশাল উঠোন ছিল একটা। আমরা প্রচুর মজা করেছি ছোটবেলাটা আমরা প্রচুর মজা করেছি। মানে ওই রকম মামা বাড়ি হয়তো আমি কোথাও দেখিনি আজ পর্যন্ত। আমাদের মামারা এত ভালো মানুষ, এত ভালো মানুষ। এমনকি আমার দাদু দিদা সবাই খুব খুব ভালো মানুষ। ওই রকম মানুষ মনে হয় আমরা মানে পৃথিবীতে মনে হয় আর পাবোই না দেখতে। ওই রকম সৎ, এত ভালো, জানো তো? এত মজা করে কাটিয়েছি, কি বলবো। সেই দিনগুলো মানে ভোলার নয়। ছোটবেলা থেকে বলতে গেলে আমরা ওই বাড়িতেই মানুষ হয়েছি বেশি। সত্যি আমাদের সাথে কি কি হচ্ছে যেন, মানে কি হচ্ছে একটার পর একটা যেন হয়েই যাচ্ছে। কিছুদিন আগে দেখো থমে গেল আমার একটা ভাসুর। আমার একদম অল্প বয়স, জানো তো? একদম অল্প বয়স। তখন আমরা ভরতপুরে ভাড়া থাকতাম। তখন গেল আমার একটা আমার হচ্ছে আগের বছর হয়, হ্যাঁ এই বছর ১ বছর হয়নি এখনো, ১ বছর হয়নি।
প্রথমে গেল আমার একটা ভাসুর, এই এখানকারের মানে আমার শ্বশুরবাড়ির এখানে একটা ভাসুর গেছে, মানে আমার নিজেদেরই ভাসুর। তারপরে হচ্ছে আমার ঠাম্মা। সেই শোকটা তো নিতেই পারলাম না, সেটা মানে এখনো ভোলার নয়, এখনো সেই শোকটা ভোলার নয়। তারপরে এই দেখো আবার দাদু। তো বন্ধুরা, মনের অবস্থা তেমন একটা ভালো নেই, এটাই তোমাদের বলার ছিল। তোমরা এই ব্লগটা কবে পাবে জানি না। আজকে হচ্ছে শুক্রবার, আজকে হচ্ছে শুক্রবার, আর 2 তারিখ, ফেব্রুয়ারি মাসের 2 তারিখ। তো আজকের এই খবরটা, দুঃসংবাদটা কবে তোমাদের কাছে পৌঁছাবে আমি জানি না, কবে আমি পোস্ট করব আমি সেটা বলতে পারছি না, কারণ এখন মনের অবস্থা তেমন একটা ভালো নেই। এখন আর মামার বাড়িতে যাব না, একদম সেই কাজে যেতে পারি তো যাব, যদি ভাগ্যে জোটে তাহলে কাজের সময়ই যাব। একবার দিদিমাকে দেখে আসতে হবে। দিদিমারও শরীর একদম ভালো নেই। দিদিমা মানে দিদিমা তো এমনি ব্রেন স্ট্রোক হয়েছিল কিছুদিন আগে। তো এই দাদুর শোকটা পেয়ে মনে হয় ও একদম পুরো ভেঙে পড়েছে, মানে ভাবতেই পারছি না ওনার মধ্যে যে কি চলছে ভগবান জানে। আমরা তো মানে নাতি নাতনি, আর উনি তো তার স্ত্রী, মানে ওনার মনের অবস্থা মানে খুব খারাপ হয়ে যাবে। আমি বুঝতে পারছি, আমি ফিল করছি যেটা। আমার দিদিমা দাদুকে ভীষণ ভালোবাসতো, আর ভালোবাসার মানুষরা চলে গেলে, ভালোবাসার মানুষদেরকে হারালে যে কতটা কষ্ট লাগে সেটা আমি জানি। ভগবান কেন এমন করলো জানি না। দাদু যেখানেই থাকুক, ভালো থাকুক, এটাই চাই ভগবানের কাছে, আর কিছুই চাই না।